হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বলছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতীয় দর্শনে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে কোনটি নয়? মৌলিক বৈশিষ্ট্য কি সেটা বলতে হবে। বলছে পরলৌকিক মুক্তির উদ্দেশ্য, না যুক্তিকে অস্বীকার, চেতনাকে মৌলিক সত্য হিসেবে গ্রহণ, নিত্যতাবাদ। এটার সঠিক হচ্ছে কি, বৈশিষ্ট্য কোনটি মৌলিক বৈশিষ্ট্য নয়? যুক্তিকে অস্বীকার করা। চার্বাকের নৈতিকতা বোধ কোন ভিত্তিতে দাঁড়ানো? বলছে চার্বাকের নৈতিকতা ইন্দ্রিয় সুখকে আত্মসুখের কথা বেশি বলে ওরা। আত্মগত সুখ, স্থূল আত্মগত সুখ। বলছে সপ্তভঙ্গি নয় কোন দর্শনে? না জৈন দর্শনে সপ্তভঙ্গি নয় এর কথা বলা হয়। নৈরাত্ম্যবাদ বলতে কি বোঝায়? শাশ্বত আত্মার স্বীকার। শাশ্বত আত্মার স্বীকার মানে নিত্য এবং উৎপত্তিশীল যার নেই, নিত্য শাশ্বত। আচ্ছা, ওটা তো হবে না। আত্মা ও ঈশ্বরের একত্ব, না আত্মার অস্বীকার, পরমাত্মার গ্রহণ। এটা হচ্ছে আত্মার অস্বীকার। আত্মার অস্বীকারটাকে স্বীকার করে, কারণ বৌদ্ধ দর্শনে নৈরাত্ম্যবাদ হচ্ছে স্বীকার করে না। নৈরাত্ম্যবাদে হচ্ছে আত্মা, স্থায়ী আত্মাকে স্বীকার করে না। আত্মা হচ্ছে চিরস্থায়ী যে আত্মা তাকে স্বীকার করে না। আত্মা হচ্ছে নিত্য পরিবর্তনশীল আত্মাকে, যেটা পঞ্চস্কন্ধের সমাহার এবং চেতন প্রবাহের দ্বারা যে প্রবাহিত হয়, এটা বলেছেন বৌদ্ধ দর্শনে। ন্যায় দর্শনে সমবায় বলতে কি বোঝায়? উপাদান কারণ অনিত্য সংযোগ, চিরন্তন অবিচ্ছেদ সম্পর্ক। চিরন্তন অবিচ্ছেদ সম্পর্ক হচ্ছে যেটাকে সহজ ভাষা বলে, সহজ বলতে ফিলোসফিকে যে শব্দ ব্যবহার করে সেটা হচ্ছে অযুত সিদ্ধ। অভাব যে পদের পেছনে ন্যায়শাস্ত্র কি যুক্তি দেয়? বলছে অভাব যে পদ, তার গ্রহণযোগ্যতার পেছনে কি যুক্তিটা দিয়েছে? অভাব কেবল মানসিক ধারণা। অভাব এক প্রকার অস্তিত্ব, অনুভবযোগ্য। অভাবের কোনো বাস্তবতা নেই, এক প্রকার অস্তিত্ব। অভাব হচ্ছে এক প্রকার অস্তিত্বের কথা ন্যায় দর্শনে বলা হয়, ন্যায় বৈশেষিক মতে। সাংখ্য দর্শনে প্রকৃতি প্রমাণের জন্য কোনটি নয়? প্রকৃতি প্রমাণের জন্য কার্যকারণ সম্পর্ক, অস্তিত্বের বহুত্ব, অব্যক্ত থেকে ব্যক্ত, এটা তো হবে। উপনিষদের উক্তি, অস্তিত্বের বহুত্ব, তো এটা উপনিষদের উক্তিটা হবে। প্রকৃতি প্রমাণের জন্য উপনিষদের উক্তিটা হবে না। যোগ দর্শন মতে ঈশ্বরের সংজ্ঞাটা কি হবে? নিরাকার চেতনা, কর্মফলে নিয়ামক হচ্ছে ঈশ্বর, যে হচ্ছে মুক্ত পুরুষ। প্রভাকরের মতে জ্ঞান প্রসঙ্গে প্রামাণ্যবাদের সারাংশ কি? বলছে প্রামাণ্যবাদের সারাংশ কি? জ্ঞান নিজেই বিশ্বাসযোগ্য, জ্ঞান নির্ভর করে অনুমানে, জ্ঞান সব সময় ভুল করে, জ্ঞান আসতে পারে কেবল গ্রন্থ থেকে। ও দুটো তো হবেই না। তো এখানে হচ্ছে জ্ঞান নিজে বিশ্বাসযোগ্য। জ্ঞান হচ্ছে নিজেই বিশ্বাসযোগ্য প্রভাকরের মতে। জ্ঞান হচ্ছে স্বপ্রকাশ, এবং সে যেমন নিজেকে প্রকাশ করে তেমনি আবার অপরে তার ছায়াতে যারা থাকে তাদেরকে প্রকাশিত করে। রামানুজের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক কি? জীব ও ব্রহ্মের সম্পর্ক হলো শরীর ও আত্মার সম্পর্ক। নৈতিক বিচারের উদ্দেশ্য কি? কর্মের নৈতিকতা নির্ধারণ। বলছে কোনো একটা কাজের নৈতিক বিচার তখনই হয় সেটা ভালো না মন্দ, এবং তার নৈতিকতা সেই অনুসারেই বিচার করা হয়। নৈতিকতার পূর্বাপেক্ষ বলতে কি বুঝছো? সামাজিক নিয়ম, এটা হবে নৈতিক স্বীকৃতি। অ্যাকচুয়ালি যুক্তি ও ঈশ্বরে বিশ্বাসই ধরো, কারণ এখানে যে অপশনগুলো দিচ্ছে বাকিগুলো কোনোটাই হবে না। যুক্তি ও ঈশ্বরে বিশ্বাস।
শাস্তির পুনর্বাসন, শাস্তির পুনর্বাসনমূলক তত্ত্ব বা রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট উদ্দেশ্য কি? অপরাধীকে সংশোধন করা। নৈতিক মান বা স্ট্যান্ডার্ড অফ মোরালিটি নির্ধারণে কোনটি মুখ্য ভূমিকা রাখে না? কোনটি মুখ্য ভূমিকা রাখে না? ধর্মগ্রন্থ মুখ্য ভূমিকা রাখে না নৈতিক বিচারের ক্ষেত্রে। বলছে মনোবৈজ্ঞানিক হেডোনিজম বা সাইকোলজিক্যাল হেডোনিজম অনুসারে মানুষ কিভাবে কাজ করে? অন্যের কল্যাণের জন্য, ধর্মের আদেশে, না আনন্দ লাভের জন্য বাধ্যতামূলক কর্তব্যবোধ থেকে? এটা হবে আনন্দ লাভের উদ্দেশ্যে। আনন্দ লাভের উদ্দেশ্যে হচ্ছে মানুষ কাজ করে মনস্তাত্ত্বিক হেডোনিজমে। বেনথামের হেডোনিস্টিক ক্যালকুলাসে আনন্দের পরিমাপ হয় কিসে দ্বারা? শুধু কেবল মাত্রায় না, ধর্মীয় মানদণ্ডে, গুণ ও পরিমাণ উভয়ের ভিত্তিতে, সামাজিক রীতিতে। গুণ ও পরিমাণ তো মিল স্বীকার করে, পরিমাণের ভিত্তিতে হওয়া উচিত ছিল, তাই এখানে কেবল মাত্রাই দাও, কারণ এখানে তো গুণ পরিমাণের ভিত্তিতে হবে না। গুণ পরিমাণের ভিত্তিতে হচ্ছে বেনথামের মতে আনন্দের পরিমাপ করা হয়। তো এটা একটু ডাউট আছে, এটার অ্যান্সার কেবল মাত্রা নিও না। গুণ ও পরিমাণটা তো হচ্ছে মিল স্বীকার করে, তো এটার কি হবে এটা তোমরা সবাই বলো। মিলের উপযোগবাদী প্রধান গুরুত্ব কি? মিলের উপযোগবাদের প্রধান গুরুত্ব হচ্ছে সর্বাধিক সংখ্যক, বলছে সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ বা সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। বলছেন কান্টের মতে নৈতিক কর্ম নির্ধারণের মূল ভিত্তি হলো, কান্টের মতে নৈতিক কর্ম নির্ধারণের মূল ভিত্তি কি? কর্তব্য, কারণ কর্তব্যবাদী তিনি। ইউথেনেসিয়ার নৈতিক দৃষ্টিকোণ থেকে কি নিয়ে আলোচনা করে? ইউথেনেসিয়া জীবনের গোপনতা, পুনর্জন্মের প্রমাণ, স্বেচ্ছা মৃত্যুর ন্যায্যতা, কৃপা হত্যা যাকে বলা হয়। পরিবেশ নীতিশাস্ত্রের মূল লক্ষ্য, পরিবেশ নীতিশাস্ত্রের মূল লক্ষ্য কি? পরিবেশ নীতিশাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির প্রতি নৈতিক দায়িত্ববোধ। বলছে প্রকৃতির প্রতি নৈতিক দায়িত্ববোধ হচ্ছে পরিবেশ নীতিবোধে, যেখানে প্রকৃতি গুরুত্ব দেওয়া হয় এবং প্রকৃতিতে বসবাসকারী সকল মানুষেরও গুরুত্ব থাকে, মানুষ, পশু, প্রাণী সমস্ত কিছুর গুরুত্ব থাকে। পরিবেশ নীতিশাস্ত্রের আবার দুটো পার্ট হয়, নিকেন্দ্রিক আর হচ্ছে অনিকেন্দ্রিক। নিকেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে কেবলমাত্র মানুষের শতমূল্য, মানুষই একমাত্র গুরুত্বপূর্ণ, মানুষ পরিবেশকে শোষণ করতে পারে। আর এর ঠিক অপোজিট হচ্ছে অনিকেন্দ্রিক, যেখানে বলা হয় পরিবেশেও শতমূল্য, যেখানে পরিবেশকে শোষণ করাটা আমাদের উচিত নয় এবং পরিবেশকে রক্ষা করা উচিত এবং প্রত্যেকে বেঁচে থাকার অধিকার আছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। প্লেটোর জ্ঞানের তত্ত্ব বা থিওরি অফ নলেজ, ওপিনিয়ন বা মতামত ও জ্ঞান নলেজ, এর মধ্যে মূল পার্থক্য কি? নলেজ তো সবসময়ের জন্য চিরন্তন হবে এবং ওপিনিয়ন সময় নির্ভর হয়, সবসময় মানে পরিবর্তন হতে থাকে বা পরিবর্তন হতে পারে। জ্ঞান হচ্ছে চিরন্তন, যেমন 2 + 2 = 4, এটা সবসময়ের জন্য চিরন্তন। অ্যারিস্টটলের মতে পদার্থের বা সাবস্ট্যান্সের প্রধান উপাদান কি? বস্তু ও রূপ, ম্যাটার এবং ফর্ম দ্বারাই হচ্ছে দ্রব্য তৈরি হয়। ডেকার্তের কাজিটো আর্গুসাম, আমি চিন্তা করি অতএব আমি আছি, দিয়ে তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? তিনি প্রমাণ করতে চেয়েছেন ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব, নিজের অস্তিত্ব, ভাবনার মিথ্যা রূপ। নিজের অস্তিত্ব বলতে চেতনার অস্তিত্বটাকে তিনি প্রমাণ করতে চেয়েছেন। স্পিনোজার মতে বস্তু বা সাবস্টেন্স ও ধর্ম অ্যাট্রিবিউটস এর সম্পর্কটা কি? বস্তু
বলছে বস্তু আর ধর্ম হচ্ছে সমান, না ধর্ম হলো বস্তুর প্রকাশভঙ্গি, বস্তু হলো ধর্মের অংশ, বস্তু হলো ধর্মের অংশ, বস্তু হলো ধর্মের বিরোধিতা। এটা হচ্ছে বস্তু হলো ধর্মের অংশ, ধর্ম অর্থাৎ গুণের অংশ। লাইবনিজের মতে প্রি এস্টাবলিশড হারমোনি বলতে কি বোঝায়? বলছে বস্তু ও আত্মা আলাদাভাবে কাজ করে, ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে সমন্বয় ঘটিয়েছেন। মানুষ স্বাধীন, প্রকৃতি স্বয়ংক্রিয় বা স্বয়ংক্রিয়, যে নিজে নিজে ক্রিয়া করতে পারে, এটা বলেছেন। এর হচ্ছে ঈশ্বর সমস্ত কিছুর সমন্বয় ঘটিয়েছেন। ঈশ্বর মোনাডের কথা বলছেন। মোনাড তিনি 4 প্রকারের কথা বলেছেন। সেই 4 প্রকার মোনাডের মধ্যে সর্বোচ্চ মোনাড হচ্ছে ঈশ্বর, যিনি হচ্ছেন এই সমস্ত কিছু মোনাডের মধ্যে যে শক্তি, সেগুলো সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন এবং সমন্বয় ঘটিয়েছেন। হচ্ছে লকের মতে জ্ঞানের উৎস কী? লকের মতে জ্ঞানের উৎস হলো অভিজ্ঞতা এবং অনুভব হচ্ছে জ্ঞানের উৎস। বার্কলের বস্তুবিদ্যার বা ম্যাটেরিয়ালিজম প্রতিবাদ কেন করেছেন? জড়বাদের কেন প্রতিবাদ করেছেন? কারণ বস্তু নিজে অস্তিত্বহীন, কেবল ধারণার উপর নির্ভরশীল। কারণ ঈশ্বর বস্তুর স্রষ্টা নন, বস্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। না যুক্তিবাদী দর্শন তা অস্বীকার করেন। এটা হচ্ছে ফার্স্ট, আর বাকিগুলো কোনোটাই হবে না। কারণ বস্তু নিজেই অস্তিত্বহীন, কেবল ধারণার ওপর নির্ভরশীল। তার মধ্যে তো অস্তিত্বই প্রত্যক্ষ নির্ভর। যদি আমরা কোনো বস্তুর অস্তিত্ব তখনই আছে যদি আমি সেই বস্তুটা প্রত্যক্ষ করি। সেই প্রত্যক্ষ যদি আমি না করি, কোনো বস্তু যদি আমি প্রত্যক্ষ না করি, তাহলে তার কোনো অস্তিত্বই নেই। হিউমের মতে কজালিটি বা কারণতা ধারণা কিভাবে আসে আমাদের, কিভাবে তৈরি হয় সেটা বলতে চাইছে। বলছে কিসের মাধ্যমে আসে আমাদের? ঈশ্বরের আদেশে, না অভ্যাস ও অভিজ্ঞতা থেকে, যুক্তি ও বিশ্লেষণ থেকে, অন্তর্দৃষ্টির মাধ্যমে। এটা হচ্ছে অভ্যাস ও অভিজ্ঞতার মাধ্যমে। বারবার কোনো একটা জিনিসকে যখন আমরা বারবার একটা জিনিস প্রথম ঘটনা ঘটার পর দ্বিতীয় ঘটনা ঘটে, সবসময় যখন বারবার এটা আমরা দেখতে থাকি, তখন হচ্ছে সেটাকে আমরা সতত সংযোগ তত্ত্ব বলা হয়, বলি। এবার সতত কথার অর্থ হচ্ছে বারবার দেখা। এবার সেইখানে সেই যে বারবার যে দেখা, সেটা কিসের মাধ্যমে হয়? সেটা হচ্ছে আমাদের অভ্যাসের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে। তার জন্য বলছেন কার্যকারণ তত্ত্বটা হচ্ছে, হিউমের কার্যকারণ তত্ত্বটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব। সেটা কার মাধ্যমে তৈরি হয়? না অভিজ্ঞতা এবং অভ্যাসের মাধ্যমে আমাদের জ্ঞান হয়ে থাকে। কান্টের মতে স্থান ও সময় কি ধরনের ধারণা? বলছে স্থান ও সময়, দেশ ও কালের ধারণাটা হচ্ছে মানুষের জ্ঞানগত পূর্বশর্ত, সেই অনুসারে আমাদের জ্ঞান হয়। কান্টের মতে ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং কি কাজে লাগে? ক্যাটাগরি আন্ডারস্ট্যান্ডিং বলছে সিদ্ধান্তে পৌঁছতে, ঈশ্বরকে জানাতে, বস্তুকে গঠন করতে, না অভিজ্ঞতাকে গঠন ও সংগঠিত করতে। বুঝছে অভিজ্ঞতাকে গঠন ও সংগঠিত করতে হচ্ছে আমাদের ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং কাজে লাগে। মনোবিজ্ঞানে ইন্ট্রোস্পেকশন বলতে অন্তর্দর্শনের প্রধান পদ্ধতি হিসেবে তো আমরা সবাই জানি। এবার তার কি দোষটা কি না? এটি খুব সহজ, এটা তো ঠিক। এটি শুধু শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, এটি ব্যক্তিগত ও যাচাইযোগ্য নয়, এটা ভুল। বলছে এটা কি না, শিশুদের ক্ষেত্রে বা জড়ধী ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তো এটি ভুল বলছে। সেন্সেশন বলতে সংবেদনের কোনটি একটি মৌলিক বৈশিষ্ট্য নয়, সেটা বলতে হবে। স্থায়িত্বটা নেই। তীব্রতা, স্থিতিকাল, ব্যাপ্তি এবং তোমার গুণবান, মোট 4টি। গেস্টাল তত্ত্ব অনুসারে আমরা জগৎকে কিভাবে অনুসরণ করি?
গেস্টাল্ট তত্ত্ব অনুসারে আমরা জগৎকে কিভাবে অনুভব করি, সেটা হচ্ছে পূর্ণ এবং সংগঠিত রূপ হিসেবে আমরা জানতে পারি। ওয়েব এবং ফেকনারের ল কোন মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অনুভব বা সংবেদনের সঙ্গে যুক্ত। স্মৃতির গুণাবলীর মধ্যে কোনটি মার্কস অফ গুড মেমোরি হিসেবে বিবেচিত হয় না? বিশ্লেষণ ক্ষমতা। কারণ স্মৃতি হচ্ছে তার কোনো ঘটনা বা প্রতিচ্ছবি, সেগুলোকে প্রথম স্থায়িত্ব করে এবং কত গতিতে আমাদের পুনরাবৃত্তি করতে পারে সেটা একটা ব্যাপার থাকে। আর হচ্ছে পুনরায় সেটাকে আমাদের স্মৃতিতে আনার ক্ষমতা সেটা থাকে, কিন্তু বিশ্লেষণ ক্ষমতাটা থাকে না। বলছে মনোযোগের বিস্তার বলতে কি বোঝায়? মনোযোগের বিস্তার বলতে একসঙ্গে কতগুলো বস্তুতে তুমি মনোযোগ দিতে পারছো সেটা বোঝায়। তার বিস্তার কত দূর বা কতটা জায়গা জুড়ে। ট্রায়াল অ্যান্ড এরর, এটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বটি প্রবর্তন করেন থর্নডাইক। এই কোশ্চেনটা ভীষণ অনেকবার করিয়েছি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। আর হচ্ছে তোমার সেম এই কোশ্চেনটা, তারপর মনোযোগের কোশ্চেনটা, এটা মোটামুটি মাস্ট বি কোড রেখো। ফ্রয়েডের মতে স্বপ্ন কি নির্দেশ করে? স্বপ্ন নির্দেশ করে অবদমিত কামনা বাসনা, এটাও নির্দেশ করে। এই কোশ্চেনটাও যেগুলো গোল করছে এগুলো মাস্ট বি দেখো। বলছে আইকিউ গণনার যে ক্ষেত্রে সাধারণ কোন সূত্র ব্যবহার করা হয়? সাধারণ ব্যবহার করা হয় কি সূত্র? না হচ্ছে তোমার মানসিক বয়স আর হচ্ছে তোমার প্রকৃত বয়স, মানসিক বয়স, প্রকৃত বয়স, আর হচ্ছে গণিতক 100, এটার কথা এইটা। তারপর এটা স্পেয়ারম্যানের যে 2 ফ্যাক্টর থিওরি ইন্টেলিজেন্সি, এটি কটি উপাদান দ্বারা? দুটি উপাদান কি কি? এস এবং জির কথা এখানে বলা হয়। তো এস এবং জির কথাটা বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন বললাম যেগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে তোমার 36, 37, 38, 39 পর্যন্ত, আর 39 এবং 40 পর্যন্ত 4-5টা কোশ্চেন বললাম, খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখে রেখো। কার মতে সামাজিক পরিবর্তন একটি দ্বন্দ্বাত্মক প্রক্রিয়া? কার মতে? সামাজিক প্রক্রিয়াটি হচ্ছে কার মতে? মার্ক্সের মতে। কার্ল মার্ক্স। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা কে দেন? মার্ক্স এবং এঞ্জেলস। সর্বোদয়ের আক্ষরিক অর্থ কি? সকলের উন্নতি। কারণ এটা হচ্ছে কেবলমাত্র যে সকলের জন্য সমতা হবে না, সবার সেবা হবে না, সকলের বঞ্চনা, এটাও হবে না, সকলের উন্নতি হবে। গান্ধীজির ট্রাস্টিশিপ তত্ত্বের উদ্দেশ্য কি? সম্পদের পুনর্বন্টন, রাষ্ট্রীয়করণ, পুঁজির জাতীয়করণ, না এগুলো হবে না কোনো কিছু, তো এটা হবে। তো ডেমোক্রেসির কোন রূপে প্রত্যক্ষ ভোটের মধ্যে আইন প্রণয়ন করেন? বলছে এটা কি উত্তর হবে? না, এটা হচ্ছে সরাসরি গণতন্ত্রের মাধ্যমে আইন প্রণয়ন করে। উপযোগবাদ কোন রাজনৈতিক আদর্শের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ? উদারনৈতিক। সায়েন্টিফিক থিওরি এবং ফিলোজফিক্যাল থিওরির মধ্যে যে মৌলিক পার্থক্য, সেটা কি? মৌলিক পার্থক্যটা কি? না হচ্ছে তোমার এটি বাস্তব, এটা কল্পনা প্রসূত, না এটা হচ্ছে পরীক্ষা ভিত্তিক আর হচ্ছে চিন্তা ভিত্তিক। ফিলোজফিক্যাল যে থিওরি সেগুলো সমস্ত কিছু চিন্তা ভিত্তিক, আর হচ্ছে সায়েন্টিফিক যেটা হচ্ছে বৈজ্ঞানিক সেটা হচ্ছে পরীক্ষণ ভিত্তিক। গণতন্ত্রের কোনটি একটি মৌলিক বৈশিষ্ট্য নয়? জনগণের শাসন, এটা তো বৈশিষ্ট্য। মত প্রকাশের স্বাধীনতা, উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব, এটা হবে না। এটা হবে না। বলছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি কি? অর্থনৈতিক দ্বন্দ্বকে হচ্ছে সমাজ পরিবর্তনের চালিকা শক্তি বলেছেন কার্ল মার্ক্স। উপজাতিতা ও জাতীয়তা, এই দুই ধরনের মধ্যে পার্থক্য কি? উপজাতিতা জাতিগত এবং
সাংস্কৃতিক চেতনা, এর সামাজিক শ্রেণীবিভাগ, ভাষা ব্যবস্থায় এবং রাজনৈতিক আদর্শে। এটা হবে কি জাতিগত এবং সাংস্কৃতিক চেতনা। নিম্নলিখিত কোনটি একটি বৈধ উপমা? উপমা যুক্তি বলতে বৈধ পৃথিবী ও মঙ্গল গ্রহ উভয় গ্রহ, তাই মঙ্গলেও মধ্যাকর্ষণ, অর্থাৎ পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি আছে, তাই মঙ্গলেও আছে। যদি কোনো যুক্তি সত্য হেতুবাক্য মিথ্যা, মানে কোনো যুক্তি সত্য হেতুবাক্য মিথ্যা উপসংহার, অর্থাৎ সিদ্ধান্তটা মিথ্যা হয়, তাহলে সেটা হবে অবৈধ। কারণ যে অবৈধ যে যুক্তি সেটা বৈধ কী হয় না, আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে তবে অবৈধ হবে, আর যদি আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত সত্য তবে হচ্ছে সেটা বৈধ যুক্তি। যে তর্কে অথবা কথাটি ব্যবহৃত হয় তা কোন প্রকারের যুক্তি? বিকল্পমূলক যুক্তি। সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, অতএব সক্রেটিস মরণশীল, এটি কি ধরনের বোঝানো? নিরপেক্ষ যুক্তি। যে পদ্ধতিতে সত্যক সারণী বা ট্রুথ টেবিলের মধ্যে একটি যুক্তি যাচাই করা হয় তাকে কি বলা হয়? হচ্ছে কি ট্রুথ টেবিলে, তো অবভিয়াসলি হচ্ছে এটা সত্যক পদ্ধতি হবে। এটা হবে কি সত্যক পদ্ধতি। নিম্নলিখিত কোনটি মিলের মেথড অফ কনকমিউটেন্ট ভেরিয়েশন উদাহরণ? চিনি খাওয়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস বাড়ে, এটা হচ্ছে মিলের মেথড অফ কনকমিউটেন্ট ভেরিয়েশন। বলছে যদি সব এস হয় বি, যদি সব এ হয় বি এবং কোনো এ নয় সি, তাহলে এর অনিবার্য কি হবে? আচ্ছা, প্রথমটা এ বচন, তারপরে প্রথমে এ বচন, এটা হচ্ছে ই বচন, তাহলে এটা তাহলে উদ্দেশ্যপদ যাচ্ছে, হেতুপদ যাচ্ছে এটা, তাহলে বিসি আসবে। বিসি কোথায় আছে দেখো, তাহলে সির দাগে উত্তর। বলছে মিলের মেথড অফ রিসিউডিস এর উদ্দেশ্য কি? অবশিষ্ট কারণ নির্ধারণ করা, অবশিষ্ট কারণকে নির্ধারণ করা, অর্থাৎ পরিশেষ পদ্ধতি। either it will rain or it will snow, তো it will not rain, that it will snow, এটা কি ধরনের যুক্তি? এটা হচ্ছে হাইপোথেটিক্যাল তো হবে না, ডিসজান্টিক এটাও হবে না, এটা প্রাকল্পিক, আর এটা হচ্ছে এইচএস ডিলেমা, এর মধ্যে অমাধ্যম অনুমান মাধ্যম এগুলো হবে না, এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি। প্রাকল্পিক যুক্তির গঠনমূলক যে যুক্তিটা আছে সেটাই আছে এটা। না এটা গঠনমূলক না, এটা হচ্ছে এ উত্তর হবে। যদি তবে তো নয়, এটা আইদার, এইটা যে বলছে অথবা আছে না, এটা হচ্ছে অথবা আছে, সরি অথবাটা দেখিনি, মানে খেয়াল করে এতটা দেখিনি, তো এটা হচ্ছে এ অপশানটা ঠিক হবে। নিম্নলিখিত কোনটি বৈধ হাইপোথেটিক্যাল সলিলিজমের রূপ? হাইপোথেটিক্যাল সলিলিজম অর্থাৎ হাইপোথেটিক্যালে, তো এটা হচ্ছে বি উত্তর হবে। যদি এ দেন বি, যদি বি দেন সি, দেয়ারফর ইফ এ দেন সি, এটা হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি থাকলে এটা হচ্ছে অথবাটার জন্য হচ্ছে এই যে হলো বৈকল্পিক প্রাকল্পিক নেয়, বৈকল্পিক নেয় যেটা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।